I'm so grateful to all of you for coming, and I'll be in my presentation. I have a PowerPoint slide. I was hoping to share in detail, but I will also be happy to talk to you in terms of, because I think genuinely you are interested to kind of maximize your craft in teaching. Hopefully, you are extraordinary good teachers who are here. And what is your teaching এর ক্ষেত্রে? I was fortunate to be very deeply involved with Center for Teaching and Learning. আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা CTL আছে, এটাকে বলে সেন্টার ফর টিচিং অ্যান্ড লার্নিং। ওটা হচ্ছে যারা টিচার তাদেরকে নিয়ে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, তাদের হচ্ছে কীভাবে রিসোর্স দেওয়া যায় সেই ধরনের সাপোর্ট দেয়। আমাদের যারা ইউনিভার্সিটিতে ইমিডিয়েটলি ঢোকার সাথে সাথে যে আমি যে 45 মিনিটের ক্লাসটা নিব অথবা 3 ঘন্টার ক্লাসটা নিব, ক্লাসটাকে আমি কীভাবে স্টুডেন্ট ফ্রেন্ডলি করতে পারি। ফার্স্ট ইয়ারের ক্লাস, মাস্টার্সের ক্লাস, পিএইচডির ক্লাস তো একরকম না। তো আমি যখন একটা পিএইচডি স্টুডেন্টদেরকে পড়াই, যেভাবে আমি ক্লাসের ম্যাটেরিয়ালস রেডি করি, আর ফার্স্ট ইয়ারে আমি আমার সামনে 400 স্টুডেন্ট, একরকম না তো। 5 জন পিএইচডি স্টুডেন্ট আর এখানে আপনার 400 স্টুডেন্ট, আপনি ধরুন একটা থিয়েটারের ক্লাস নিচ্ছেন, ফুললি ডিফারেন্ট মডেল। তো ওগুলোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একটা এক্সট্রাঅর্ডিনারি কিউরিয়াস যে এইটাই আমি টিচারদেরকে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি ইন টার্মস অফ যে তাদের সাপোর্ট। কারণ সবগুলা কন্টেন্ট ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমরা যতটুকু সিনসিয়ার থাকা যায় তখন হয় কি স্টুডেন্টদের উপর ইম্প্যাক্টটা করে। তো আমি টিচিংয়ের ক্ষেত্রে জেনারেলি আপনারা যারা এখানে আছেন টিচার্স, আমার মানে ইন মাই জেনারেল আন্ডারস্ট্যান্ডিং দেয়ার আর 3 টাইপোলজিজ অফ টিচার। একটা হচ্ছে যে যারা ধরেন চাকরি পেয়েছে, এটাকে 9 to 5 জব, মানে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছি, আমি চাকরিটা পেয়েছি, নাও এখন 9 to 5 চাকরি করছে, বাট আই ডোন্ট এনজয় টিচিং। অনেকেই আছে দেখবেন যে তারা খুব ভালো গবেষক, তারা খুব ভালো পলিটিশিয়ান, বাট দে ডোন্ট এনজয় টিচিং, যে ক্লাসে যাওয়াটা মানে তার জন্য একটা প্যারা। অনেকে আছে যে তো এই টাইপের 9 to 5 জব হিসাবে অনেকে নেয়। আর একটা গ্রুপ অফ টিচার আছে যারা টিচারটাকে অ্যাজ এ মিশন ভিশন হিসেবে, যে এটা হচ্ছে একজন মেজর স্কলার, আই এম শিওর ইউ হার্ড অ্যাবাউট হিম, পাওলো ফারারে। তার একটা বই আছে প্যাডাগজি অফ দ্য অপ্রেসড, ওইটা হচ্ছে আপনার কাছে আছে? অ্যামেজিং, অ্যামেজিং। আচ্ছা, অ্যামেজিং, সো প্রাউড অফ ইউ, সো প্রাউড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিস ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি বুক। এই বইটা এই ধরনের টিচার যারা, দে টেক টিচিং অ্যাজ এ মিশন ভিশন, যে আই টেক টিচিং অ্যাজ এ কাইন্ড অফ লিবারেশন, যে আমার ক্লাসের স্টুডেন্টদেরকে আমি নিচ্ছি হচ্ছে দে আর অ্যান এক্সট্রাঅর্ডিনারি ইন্টেলেকচুয়াল মাইন্ডস। তো ওদেরকে আমি হচ্ছে আই ওয়ান্ট টু বিল্ড দেম ফর আওয়ার নেশন বিল্ডিং। অথবা আপনি ধরেন হিস্ট্রি পড়াচ্ছেন, ইউ ওয়ান্ট টু বিল্ড দেম ফর হিস্ট্রির ক্ষেত্রে ফর ফর গ্রেটার গুড ফর দ্য ওয়ার্ল্ড, এই টাইপের। আপনি সোশ্যাল ওয়ার্ক পড়াচ্ছেন, এটার ক্ষেত্রে আপনার যারা সোশ্যাল ওয়ার্ক তাদেরকে ইউ টেক দেম অ্যাজ ইউর ফিউচার প্রফেটস অফ সোশ্যাল ওয়ার্ক। এইভাবে তাদেরকে আপনি মানে ইউর ডিসাইপলস ইন দ্য ফিল্ড অফ ইন দ্য রেভলিউশন অফ সোশ্যাল ওয়ার্ক। অথবা আপনি কোন সাবজেক্টে পড়াচ্ছেন? পলিটিক্যাল সায়েন্স, এক্সট্রাঅর্ডিনারি। আপনার নাম? Latifa Sultana Miss. So her interest in political science, she takes it as a like extraordinary mission যে my students will be future political scientists. ওরা বাংলাদেশের যে ইলেকশন সিস্টেম, গভর্নেন্স সিস্টেম, পোস্ট কলোনিয়াল পলিটিক্যাল সিস্টেম কী হতে পারে, এটা এক্সট্রাঅর্ডিনারি ইন্টেলেকচুয়াল মাইন্ডস। আপনার এরা হচ্ছে বাংলাদেশের, দে উইল বি দ্য রিয়েল পলিটিক্যাল মাইন্ডস ইন টার্মস অফ এক্সপ্লোরিং ফাইন্ডিং সলিউশনস। তো ওইটাকে মিশন হিসাবে নেয়, এটা হচ্ছে ফারারিয়ান মডেল। এবং দিস কাইন্ড অফ টিচার্স, দে আর এভরি সেকেন্ড দে স্পেন্ড ইন দেয়ার ক্লাসরুমস, they take it as a kind of kind of prophetic model. I am teaching, I am a prophet, and I am now, these are all my disciples. I don't know whether I will be getting another opportunity. তো ওই মিশন হিসাবে নেয়। তো এই লিবারেশন মডেলে একটা, দিস ইজ সেকেন্ড টাইপোলজি। থার্ড টাইপোলজি হচ্ছে ইউ টেক টিচিং অ্যাজ এ মোর স্পিরিচুয়াল কাইন্ড অফ ডিভাইন স্যাক্রিড ডিউটি। আমাদের ছোটোবেলার সময় হাই স্কুলের টিচার ছিল, প্রাইমারি স্কুলের টিচার ছিল, যারা এটাকে ওই 9 to 5 হিসেবে, তারা এটাকে স্যাক্রিড রেসপন্সিবিলিটি, যে আমার ছেলেটা ছোটোবেলা আমার কাছে আসছে, আপনার নিজের ছেলে মেয়ে হিসাবে তাদেরকে নেয়, যে ইউ আর লাইক মাই স্পিরিচুয়াল চিলড্রেন। আমি একজন টিচারকে চিনি, উনি হচ্ছে প্রফেসর ডক্টর সৈয়দ আলী আশরাফ। হি ওয়াজ আপনার ইংলিশ ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং সৈয়দ আলী হাসানের মেজো ভাই আর কি। তো ডক্টর সৈয়দ আলী আশরাফ হচ্ছে, আই ওয়াজ হিজ স্টুডেন্ট। তো উনি হচ্ছে টিচিংটাকে নিতে হচ্ছে অ্যাজ এ স্যাক্রেড ডিভাইন রেসপন্সিবিলিটি। যে এই জায়গাটায় মানে they take students as their spiritual children. It's a very divine understanding. যে এই জন্য বলা যায়, আমি রিসেন্টলি আই মেট সাম অফ হিজ, উনি মারা গিয়েছে ইন আর্লি 2000। তো ওনার ফ্যামিলিদেরকে যাদেরকে আমি চিনি, দে লিভ ইন পুরান ঢাকা, এই যে হোসনে দালানে। তো তারা বলতেছে যে আই এম লাইক
তার মানে আধ্যাত্মিক ছেলে, এই টাইপের একটা স্পিরিচুয়াল চাইল্ড। আই ফিল সো হ্যাপি যে এইভাবে আই অলসো ওন দ্যাট। তো উনি হচ্ছে বাংলাদেশের এডুকেশন, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির যে আইডিয়াটা, এটা তার মাথা থেকে আসছিল। হি ওয়াজ দ্য ব্রেন চাইল্ড। উনি কেমব্রিজের ইংলিশ ডিপার্টমেন্টের হেড ছিল। কিং আব্দুল আজিজ কেমব্রিজে পড়ি, উনি যখন ইন্তেকাল করেন, হি ওয়াজ টিচিং ইন কেমব্রিজ। তো ওভারঅল টিচিংকে আমি যারা টিচার তাদেরকে আমি 3 ক্যাটাগরিতে দেখি। একটা হচ্ছে 9 to 5 জব, আর একটা হচ্ছে আপনার মোর ফেরেরিয়ান মডেল, যেখানে আপনি ইউ সি টিচিং অ্যাজ এ মোর টুলস ফর লিবারেশন। আর একটা হচ্ছে যে কাইন্ড অফ মোর প্রফেটিক মডেল, যেখানে ইউ সি টিচিং অ্যাজ এ কাইন্ড অফ স্যাক্রিড রেসপন্সিবিলিটি। এখানে আপনি আপনার স্টুডেন্টদেরকে ইউ টেক দেম ডিপলি। যে আমাদের ছোটোবেলায়, আমার মনে আছে ছোটোবেলায় আমার একটা আই হ্যাভ ওয়ান অফ দ্য ভেরি, আপনাদের নিজেদের জীবনেও আছে আর কি, যাদেরকে আপনার বাবার চেয়েও বেশি রেসপেক্ট করেন। আপনি এখনও দেশে গ্রামে গেলে ওই টিচারটাকে খুঁজে পান, তার জন্য আমরা কী করতে পারি, গিফট নিয়ে যান, এরকম অনেকে আছে না? তো ওইটা এক্সট্রাঅর্ডিনারি। ওই যে ইন টার্মস অফ রিলেশনশিপ, দ্যাটস এ ডিভাইন রিলেশনশিপ। ইট ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ তার আইডিওলজি, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইট ডাজন্ট ম্যাটার। আই সি দ্যাট টিচার অ্যাজ মাই ফাদার, অথবা দ্যাট টিচার অ্যাজ মাই মাদার। তো ওই যে একটা কানেকশন, ইটস সামথিং ডিপ দেন জাস্ট সিম্পলি লিবারেশন টু। এটা আমার একটা গবেষণার এরিয়া। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওখানে ওই বেলাল ভাই যেটা ডক্টর বেলাল মেনশন that I got one of the teaching awards. As a part of that, I did some research work. So I interviewed my colleagues in my university where I teach. তো ওখানে আমি তাদেরকে ইন্টারভিউ করে আমি জিজ্ঞাসা করেছি যে টিচিংটাকে কীভাবে ইফেক্টিভ করা যায় অ্যাজ এ পার্ট অফ, অ্যান্ড দ্যাট পার্টিকুলার আমার যে রিসার্চটা, ওটা পাবলিশড হয়েছে গত বছর। তো ওইটা আমরা যেটা দেখার চেষ্টা করেছি যে টিচিংটা কীভাবে ইফেক্টিভ হয়। তো ওখানে 6টা কোয়ালিটি আমি আমার ফাইন্ডিংসে পেয়েছি। আমার আর্টিকেলটা আপনারা যদি চান, আই উইল বি হ্যাপি টু শেয়ার পিডিএফ কপিজ। যদিও প্যাডাগজি ইজ নট মাই এরিয়া, আমি যেহেতু টিচিংটাকে পছন্দ করি, আই এনজয় টিচিং। সো অটোমেটিক্যালি ওই ক্ষেত্রে যখন আপনার কোনটা ভালোবাসা থাকে, তখন তো ইউ ওয়ান্টেড টু স্টাডি মোর, ওইরকম করতে করতে এটা হয়ে গেছে আর কি। বাট মাই প্রাইমারি ইন্টারেস্ট অ্যাজ আই মেনশন ইজ রেস্টোরেটিভ জাস্টিস, প্রিজন রিহ্যাবিলিটেশনস, ক্রিমিনোলজি, ওইগুলা। টিচিং ইজ মাই কাইন্ড অফ সেকেন্ডারি অ্যান্ড কাইন্ড অফ। তো এই জায়গাটায় আমি আপনাদেরকে দেখা যাচ্ছে যে আমার যেই কিছু গবেষণার কাজটা শেয়ার করব। আর আমি অ্যাজ এ টিচার ইউনিভার্সিটি থেকে, আই এম ভেরি ফর্চুনেট যে বিশ্ববিদ্যালয়ে আমি জয়েন করার পরপরই যেই পরিমাণ সাপোর্ট আমি পাচ্ছি অ্যাজ এ টিচার। ধরেন আমি ইউজুয়ালি যখন ইউনিভার্সিটিতে ঢুকি, ফর দ্য ফার্স্ট 3 years আই টট 4th year মাস্টার্স পিএইচডি লেভেলের ক্লাস। এরপরে আমি 2000 যখন আমার গত জাস্ট 2 বছর আগে, দে অ্যাসাইন মি 1 কোর্স ইন ফার্স্ট ইয়ার আর কি, যেটা আপনার ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের সবাই ফার্স্ট ঢুকলো আর ওদের জন্য। ওখানে প্রায় আপনার 150-200 স্টুডেন্ট, আমার একটা ক্লাস 194 ছিল। তো এখানে ইউনিভার্সিটি যেটা করে যে ওরা এক্সট্রা ফান্ড অ্যালোকেট সাম এক্সট্রা ফান্ড সো দ্যাট আই ক্যান গেট সাম ট্রেনিং। সো দে গেভ মি $5,000 টু ক্রাফট মাই টিচিং এক্সপার্টিস। সো আই টুক কোর্সেস অন হাউ টু ইউজ লেগো কীভাবে ক্লাসে ইউজ করতে হয়, ক্লাসে আপনি কীভাবে বিভিন্ন ধরনের বোর্ড গেম ইউজ করতে চান, এগুলো খুব এক্সপেন্সিভ কোর্সেস। ক্লাসে আপনি কীভাবে দেখা যাচ্ছে যে অন্য অনলাইন গেম অ্যাড করতে পারেন। আমি জানি না আপনারা দেখি, কাহুট একটা প্ল্যাটফর্ম আছে, কাহুট। তো কীভাবে আপনি এই সকল ধরনের গেম অ্যাড আই টুক অল দ্য কোর্সেস। যেহেতু আমার কাছে আই ক্যানট টেক দোজ $5,000 ফর স্যালারি, বাট আই ক্যান ইউজ ইট ফর এরকম প্রফেশনাল ডেভেলপমেন্ট আর কি। সো ওইটার কারণে আমার যেটা, আই হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি এক্সপোজার অফ সো মেনি রিসোর্সেস অ্যাজ এ টিচার। তো তখন আর কি আমি এই আমার গবেষণার কাজটা করি, এরপরে আগাই। তো আজকে আমি আপনাদের সাথে আমার কিছু ফাইন্ডিংস শেয়ার করব। আর এর সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনারা হয়তো আমি ক্লাসে কীভাবে আমার ক্লাসটা পড়াই, হয়তো ইট মে হেল্প ইউ ইট মে হোয়াট এভার ইউ লাইক। বাংলাদেশের ক্ষেত্রে রিয়ালিটি ইজ লিটল বিট ডিফারেন্ট। আপনাদের টিচিং লোড অনেক সময় অনেক বেশি থাকে। আমরা অ্যাজ এ ইউনিভার্সিটি টিচার উই টিচ 4 কোর্সেস ইন দ্য হোল ইয়ার। আমি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একটা সেমিস্টারে 2টা কোর্স পড়াই, জাস্ট 2টা কোর্স, সপ্তাহে 2 দিন। আই হ্যাভ নো আদার টিচিং লোড। আমি আবার মে থেকে অগস্ট পর্যন্ত 4 মাস ফুললি রিসার্চ, আই ডোন্ট হ্যাভ এনি টিচিং লোড। আবার হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আই অনলি টিচ 2 কোর্স, টুয়াইস ইন আ উইক। বাকি ফুল সময়টা আই এম ফুললি অ্যাভেলেবল ফর রিসার্চ, ফর সার্ভিসেস, এইগুলোর ক্ষেত্রে। তো এই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটটা তো ভিন্ন, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু এরপরেও আপনারা যারা টিচিংটাকে পছন্দ করেন, হাউ ডু উই ম্যাক্সিমাইজ ইট ইন দিস ভেরি লিমিটেড ক্যাপাসিটি? আপনাদের টিচিং লোড ভেরি হাই, আপনাদের রিসার্চের ক্ষেত্রে সার্ভিসেস অ্যান্ড রিসোর্সেস খুব কম। আপনাদেরকে ক্যাম্পাস পলিটিক্স, ক্যাম্পাসের এগুলোর ক্ষেত্রে ইউ নিড টু গেট ইনভলভ, কারণ আদারওয়াইজ ইউ ডোন্ট গেট প্রক্টোরাল অ্যাপয়েন্টমেন্ট, ইউ ডোন্ট গেট হাউস টিউটরশিপ,
ইউ ডোন্ট গেট, এরকম অনেক কিছু থাকে যেটা আমাদের চিন্তা করতে হয় না আর কি। ইউ হ্যাভ টু স্পেন্ড আ লট অফ টাইম বাই প্রেজিং প্রফেসর্স বিকজ দেয়ার আশীর্বাদ উইল বি হেল্পফুল ফর ইউ। তো ওইগুলাতে আই আন্ডারস্ট্যান্ড বাংলাদেশের রিয়ালিটি। তো ওইটাকে সামনে রেখেও যেহেতু আপনারা টিচিংটাকে পছন্দ করেন, যেহেতু আপনারা এখানে এসেছেন, ইট শোজ ইউর জেনুইন ইন্টেনশন। আপনারা যারা এখানে এসেছেন আজকে এই সকাল 7 সকালে, আপনাদের ভালো আগ্রহ আছে দেখে আপনি এখানে এসেছেন। তো এই জন্য আমি আমার রিসার্চের জায়গাটা এবং হচ্ছে আমার ব্যক্তিগত যে কাজগুলো আমি টিচিংয়ে করি সেগুলো শেয়ার করে তারপরে হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকে আই উইল বি হ্যাপি টু টেক ইট। তো এই জায়গাটায় আমি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ছোট একটা এক্সারসাইজ দিয়ে শুরু করি। আপনারা একটু চিন্তা করেন যে আপনাদের লাইফে আই এম শিওর যে ইউ হ্যাড ওয়ান টিচার যে আপনি চোখ বন্ধ করলে ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট টিচার। ওই টিচারটার কথা চিন্তা করলে আপনার মনটা মানে ভরে যায়, আপনার মনে ভালো লাগে। তো একটু চোখ বন্ধ করে থিঙ্ক অ্যাবাউট দ্যাট টিচার ফর মেবি 10 সেকেন্ড। উনি যেটা বললেন যে ওনার এই যে ফাউন্ডেশনটা এমনভাবে তৈরি করছে, ভিক্রান্ট ইজ ওয়ান অফ দ্য টপ স্কুলস ইন দ্য কান্ট্রি, ওখানে একটা সাবজেক্টে হায়েস্ট পাওয়া, ইট মিনস শি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট। তো ওই ফাউন্ডেশনটা একজন টিচার করে দিয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে একজন টিচার আপনাকে ম্যাথের রিসার্চের ক্ষেত্রে ওইটা। তো এই জায়গাটা আমাদের সবার জীবনেই হচ্ছে দেয়ার আর সো মেনি অফ দোজ অ্যামেজিং টিচার্স, যাদের কারণে আমরা আজকে যারা এখানে এসেছি। তো ওই জায়গাটায় মানে আমি জাস্ট লাস্ট এক্সারসাইজ, তারপরে আমি আমার নেক্সট স্লাইডে যাব। আপনারা এই যে যাদের টিচারদের কথা আপনাদের মাথায় আছে, জাস্ট একটা কোয়ালিটি, আপনাদের কাছে যদি কাগজ কলম থাকে অথবা ফোনে নোট লিখতে পারেন যে ওয়ান কোয়ালিটি, ওয়ান ভ্যালুস। ধরেন এই টিচারটা খুব হাম্বল ছিল, এই টিচারটা খুব কাইন্ড ছিল, এই টিচারটা খুব কম্প্যাশনেট ছিল, এই টিচারটা হচ্ছে খুব বেশি দেখা যাচ্ছে যে আপনার ফ্লেক্সিবল ছিল, অথবা এই টিচারটা দেখা যাচ্ছে যে কারণে একটা কোয়ালিটি আপনার ভালো লাগছে, সেটা কি হতে পারে আর কি। জাস্ট ওয়ান কোয়ালিটি, একটু কোয়ালিটিটা লেখেন। এটা হতে পারে ওই টিচারটা খুব হাম্বল ছিল, ইজি গোয়িং ছিল, ওই টিচারটা খুব রাফ ছিল না। তো কোন পজিটিভ কোয়ালিটি যেটা আপনাকে অ্যাট্রাক্ট করে, অনেকগুলো থাকতে পারে, বাট পিক ওয়ান। জাস্ট একটা লিখে তারপরে আমি আমার নেক্সট শুধু একটা কথা বলি যে টিচিংটা একটা আর্ট। টিচিংটাকে আপনার যদি আর্ট হিসেবে নেই, যে আপনি আর্টটাকে আপনি এটার উপর মাস্টার হয়ে গেছেন, তারপরে ইউ স্টিল ফিল দ্যাট আই নিড টু ইমপ্রুভ মোর। মানে আর্ট ইজ লাইক এক্সট্রাঅর্ডিনারি ডাইমেনশন। একজন যে আর্টিস্ট, সে যখন একটা পেন্টিংয়ের উপর কাজ করে, হি ইজ নেভার ফুললি কন্টেন্ট যে এটা আমার মাস্টারপিস। করতে থাকে, আপনি লিওনার্দো দ্য ভিঞ্চির কাজ দেখছেন, অথবা আপনার পাবলো পিকাসোর কাজ দেখছেন, আমাদের বাংলাদেশের জয়নুলের কাজ দেখছেন, বাংলাদেশের আপনি যদি দৃক গ্যালারিতে যান অথবা আমাদের এই চারুকলার ওখানে যান, দেখবেন যে যারা আর্টিস্ট দে আর অলওয়েজ ওয়ার্কিং অন দেয়ার ক্রাফট। মানে আমি প্রতিনিয়ত ক্লাসে আমি কখনো ওই সেলফ এন্টাইটেলমেন্ট যে ওইটা আসে না। তো ওইটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আর্ট অফ টিচিংয়ের একটা ফান্ডামেন্টাল পার্ট, যে আমরা প্রতিদিন হাউ ডু আই অ্যাড মোর ক্রাফট। আমি আজকে সেদিন একজনের ক্লাসে গেলাম, দেখলাম যে সে ক্লাসের শুরুতে একটা কবিতা শুরু করলো, পোয়েম। মানে হাউ ডু ইউ ব্রিং পোয়েট্রি ইন ম্যাথ। একটা টিচার, সে হচ্ছে ফিজিক্স পড়ায়, ওখানে সে দেখা যাচ্ছে যে কিছু লেগো, তারপরে আপনার দেখা যাচ্ছে টিঙ্কার টয়েস নিয়ে আসছে। সে ম্যাথ পড়াচ্ছে, ম্যাথের ভিতরে সে হচ্ছে স্টোরি নিয়ে আসছে। তো এই জন্য হোয়াট এভার ডিসিপ্লিনস ইউ টিচ, তো টিচিং অ্যাজ অ্যান আর্ট, এটাকে যদি আমরা নিয়ে নিতে পারি তখন ওই এন্টারটেনমেন্টটা আসে না। এইটা একটা। আর হচ্ছে আমার ক্লাসে যেটা আমি পড়াই, আমি পড়াই হচ্ছে আমার ওয়ান অফ দ্য মেইন এরিয়া যেটা আমি পড়াই, এটা হচ্ছে রিস্টোরেটিভ জাস্টিস। তো এই জায়গাটা আমি যেই সাবজেক্টেই পড়াই, থিওরি অ্যান্ড প্র্যাকটিসটাকে দুইটাকে সমন্বয় করা, যেটাকে আমরা বলি প্র্যাকসিস। যে আমি একটা থিওরিটিক্যাল একটা সাথে প্র্যাকটিক্যাল কিছু কানেকশন। আপনি হিস্ট্রি পড়াচ্ছেন, বেঙ্গল হিস্ট্রি, এর সাথে আপনি ধরেন ঢাকা ইউনিভার্সিটির একটা স্পেসিফিক লোকেশন নিয়ে আসলেন, 16th সেঞ্চুরির একটা আর্কিটেক্ট, ওইটা দেখালেন, একটা কানেক্ট করায় ফেললো। আপনি হিস্ট্রির একটা অটোমানদের সময় পড়াচ্ছেন, ওর সাথে আপনি ইস্তানবুলের একটা ছোটো একটা এখনকার সময়ের একটা স্পেস নিয়ে আসলেন, কানেক্ট করে ফেলা। এটাকে আমরা বলি প্র্যাকসিস, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এইটা আমি আমার ক্লাসে বিভিন্নভাবে করি। একটা হচ্ছে এক্সাম্পল দিয়ে, আর হচ্ছে কিছু আমি ইনমেটদেরকে ক্লাসে নিয়ে আসি। জেলে দ্বারা 3 দাগি আসামি, 3টা লাইফ সেন্টেন্সের আসামি, সে জেলে হয়তো আজীবন থাকতো, এই টাইপের লোকজনকে আমি অনেক সময় ক্লাসে নিয়ে আসি, তাদেরকে দেখাই যে। তো এগুলো হয় কি, ওই যে থিওরি অ্যান্ড প্র্যাকটিসের সমন্বয়টা হয়। এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, এটাও একটা আপনার দেখা যাচ্ছে যে এখনকার সময় খুব কমন প্র্যাকটিস টিচাররা ইউজ করেন। তারা শুধু ধরেন আপনি এই যে লেকচার দিচ্ছে এটা না, ওদেরকে উঠায় একটা কর্নার, আমি যেরকম অনেক সময় করি কি, ক্লাসের শুরুতে আমার কাছে অনেকগুলো লেগো সেট আছে ছোটো ছোটো একই টাইপের, সবাইকে বলি যে আমি আজকে তোমাদেরকে পড়াবো পানিশমেন্ট, যে আইডিয়া অফ পানিশমেন্ট। তো যখন ওরা বললাম এই লেগো দিয়ে মেক সামথিং, যেটা তুমি পানিশমেন্টের কথা চিন্তা করি, এটা তোমার মাথায় আসে, ওরা লেগো দেওয়ার সামথিং বানায়। এরপর আমি পানিশমেন্টের ডেফিনেশন, এক্সাম্পল, এইটা পানিশমেন্টের ওভারঅল ইয়াটা কি, হিস্টোরিক্যাল সব বলার পরে শেষে আবার বলি
নাও ইউ হ্যাভ দ্য সেম লেগো, বিল সামথিং ওয়েন এভার ইউ থিঙ্ক অফ পানিশমেন্ট কি আসে। এরকম যে কোনো টপিক আপনারা পড়ান না কেন, এই টপিকে এগুলোকে আমরা বলি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং অ্যাক্টিভিটিস। ক্লাসে গেস্ট স্পিকার নিয়ে আসা, আমি যদি 12টা-13টা সপ্তাহে ক্লাস নেই, তার ভিতরে অ্যাটলিস্ট 2-3 জন গেস্ট স্পিকার থাকে, তাহলে ওরা দে হিয়ার মাল্টিপল ভয়েসেস। টিচারদের এটা অনেক সময় অনেকে ইনসিকিউরিটি ফিল করে, আমার ক্লাসে আমি ওকে নিয়ে আসবো কেন। এটা ইনসিকিউরিটির কিছু না, এটা হচ্ছে ইট অ্যাড মোর ভ্যালুস। স্টুডেন্টদের ক্ষেত্রে ডাইনামিজম আছে, আমাকে এমন না যে আমাকে শুনতে শুনতে ওরা টায়ার্ড হয়ে গেছে, এরকম না। এরকমটা হচ্ছে স্টুডেন্টদের ভিতরে আপনি একটা বৈচিত্র্যতা নিয়ে আসেন আর কি। ক্লাসের ভিতরে আপনার দেখা যাচ্ছে যে আমি আমার যদি ছোটো ক্লাস হয় আর কি, ইফ আই টিচ 4th ইয়ার ক্লাস, মাস্টার্স পিএইচডি লেভেলের, তখন এদেরকে আমি ধরেন পটলাকের মতো আর কি, তোমরা যার যার খাবার নিয়ে আসো, উই শেয়ার ফুড টুগেদার। আপনার ফুড ইজ এন এক্সট্রা, বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে ইস্টার্ন কালচারে ফুড ইজ এন এক্সট্রাঅর্ডিনারি বন্ডিং। আপনি ক্লাসে আপনি নিজে খাবার নিয়ে আসেন, আমি নিজে কফি নিয়ে আসি, ওরা নিজেরা খাবার নিয়ে আসে, দেন উই শেয়ার অ্যান্ড কেয়ার। 3টা পটলাক হয়, মানে সেমিস্টারের মাঝখানে একবার, সেমিস্টারের শেষে একবার, আর হয়তো ইন বিটুইন একটা সময় আর কি, জাস্ট টু হ্যাভ সাম বন্ডিং। ক্লাসে আসা আমার যে বন্ডিংটা হয়। লাস্ট হচ্ছে যে আমি যখনই ক্লাসে শেয়ার করি, আমি হচ্ছে ওই যখন কথা বলে অন্যরা যেন ফুললি শোনে, এটার ক্ষেত্রে আমি যদি ছোট ক্লাস হয় 15-20 জনের অথবা 30 জনের, এর বেশি হলে এটা করা যায় না। একটা আইডিয়া অফ টকিং পিস, এটা হচ্ছে ধরেন আপনার যে কোনো একটা অবজেক্ট, আপনার ধরেন আমি আজকে আনতে ভুলে গেছি, আমার কাছে বাসায় ছিল, ধরেন এই কলমটা, এরকম আমার কাছে প্রায় 13টা আইটেমস আছে 12টা টপিকের উপরে, ডিপেন্ডিং অন দ্য থিম। যখন আমি জাস্টিসের উপরে ক্লাস নেই, পানিশমেন্টের উপরে ক্লাস নেই, ক্রিমিনোলজি থিওরির উপরে ক্লাস নেই, তখন এক একটা টপিক, সেইমের উপরে ক্লাস নিচ্ছি, ট্রমার উপরে ক্লাস নিচ্ছি, ডিকলোনাইজিং, এরকম আমার 12টা টপিকের উপরে আমার 12টা টকিং পিস আছে, ওটার আবার একটা কানেকশন আছে ওর সাথে। তো এটা আইডিয়া হচ্ছে, এটা যার কাছে থাকবে হি অর শি উইল স্পিক, আর বাকিরা সবাই 100% শুনবে। আবার যে কথা বলতে চায় সে আগে টকিং পিসটা নিবে, তারপরে কথা বলবে। তো এটা করলে যেটা হয়, অনেকে আছে যারা ইন্ট্রোভার্টরা হচ্ছে কথা ক্লাসে আপনি যদি স্পেস না করে দেন, তাহলে হাত তুলবে না সে। কিন্তু আমি যখন এই টকিং পিসটা পাস করি লাস্টে, যে তুমি আজকে কী শিখলে, তখন কিন্তু যে ইন্ট্রোভার্ট সেও কিন্তু একটা স্পেস পায়, সে কিন্তু ক্লাসে এঙ্গেজ। আমি কখনোই হচ্ছে ক্লাসে হাত তুলতাম না, আমার যখন স্পেসটা পেতাম তখন আমি দেখা যাচ্ছে যে কথা বলতাম। তো এই কারণে এই টকিং পিস আমার জন্য একটা বড় ধরনের সেফটি এবং বড় ধরনের ফ্রিডম ছিল আর কি। কারণ আমি ক্লাসে 25 জনের ভিতরে অনেকে দেখবেন একজন সবসময় হাত তুলে, আর দেয়ার আর ভেরি ফিউ পিপল যারা দেখবেন যে হাত তুলবে না, তাদেরকে আপনি স্পেসটা তৈরি করে দিলেন, এবং এটা দেখবেন যে তাদের যেই পরিমাণ ইনসাইট উইজডম আছে এক্সট্রাঅর্ডিনারি। তো আমি আমার টিচিংয়ের ক্ষেত্রে আমি এই কাজগুলো করি আর কি। তো আমি এরপরে আপনাদেরকে কুইকলি যেটা শেয়ার করতে চাই, এটা হচ্ছে ইফেক্টিভ টিচিং। যেহেতু আজকের টাইটেল ছিল ইফেক্টিভ টিচিং, এটা সিম্পল ডেফিনেশন, যেই টিচিং মেথডটা অথবা টিচিংটা মোটামুটি এঙ্গেজড, একটা ক্লিয়ার কাট আপনার ডিরেকশন থাকে, লার্নিং অবজেক্টিভ ক্লিয়ার, এবং ওই টিচিং এনভায়রনমেন্ট যেখানে আপনি ক্লাসে পড়াচ্ছেন, টিচারদের সাথে পড়াচ্ছেন, এই যে সাপোর্ট সিস্টেমটা ভেরি ভেরি ক্লিয়ার, এটা এবং ইম্প্যাক্টফুল। আপনি দেখা যাচ্ছে যে যেই ক্লাসটায় পড়াচ্ছেন, স্টুডেন্টদের মাথার ভিতরে আপনার, আমাকে একজন স্টুডেন্ট বলতেছে যে স্যার আমার মাথার ভিতরে একটা পেন্ডুলাম হয়ে গেছে, আপনার ক্লাসে আসার পরে এরকম করে এইদিকে যায় আবার ওইদিকে যায়, মানে এত চিন্তা করতে শুরু করেছে। আমি ওদেরকে শিখিয়েছি যে পানিশমেন্ট ডাজন্ট ওয়ার্ক। আমি যে দেখা যাচ্ছে দাগে আসামে নিয়ে আসছি যে তুমি যদি তাকে বেশি শাস্তি দাও, ইট ডাজন্ট ওয়ার্ক। আমি খুব রেডিক্যালি এই সমস্ত কথা বলি, তো তখন বলে যে পানিশমেন্ট যদি না কাজ করে, তাহলে আমার আব্বু আমাকে পানিশমেন্ট করছে যে। সো অনেক সময় ওকে চিন্তা করতে পারে, তখন আমি ওকে অসংখ্য গবেষণা দেখাই, যেটা আপনার চিলড্রেন সাইকোলজির, যেখানে দেখিয়েছে যে প্যারেন্টসরা যে বাচ্চাদেরকে মারধর করে, প্যারেন্টসরা যে টিচারদেরকে মারে, এইটার ইম্প্যাক্টটা ভয়াবহ আর কি। তো এটাকে বলা হয় আপনার এই যে পানিশমেন্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট অ্যাট হোম, পানিশমেন্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট ইন স্কুল, দেন পানিশমেন্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট ইন আপনার জেল। এই তিনটা কানেক্টেড। তো আমরা অ্যাজ এ সোসাইটি আমরা যদি এই পিউনিটিভ মাইন্ডসেটটা না কাটাই, তখন ওরা চিন্তা করে যে আমার জীবনে আসলে আমার মা আমার গায়ে হাত তুলছে, আমার বাবা আমার গায়ে হাত তুলছে, হরিবল কন্ডিশন। এরপর স্কুলে আসছি, টিচার আমার গায়ে হাত তুলছে, হরিবল কন্ডিশন। এটার ক্ষেত্রে এত গবেষণা আছে এখন পর্যন্ত, যারা চিলড্রেন সাইকোলজিস্ট, অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ ফাইন্ডিংস। একটা বড় গবেষণা আছে, এটাকে বলা হয় অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, এইস। এটা ওয়ার্ল্ড ওয়াইড এক্সপেরিমেন্ট হয়েছে, অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স। মানে 100-র ভিতরে ধরেন 80টাই হচ্ছে ড্রপ আউট, যাদের এরকম ভয়াবহ বাসায় বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। তো অনেক সময় প্যারেন্টসরা এটা নিতে পারে না, যে আরে এটা ছাড়া তো আমি কীভাবে শাসন করব। তো শাসন করার যে অল্টারনেটিভ ম্যাথোডোলজি, কম্প্যাশনেট কেয়ারিং এবং অন্য যে, এগুলো তো ওয়ার্ল্ড ওয়াইড এক্সপেরিমেন্ট হয়েছে। তো ওইভাবে যখন তখন হচ্ছে স্টুডেন্টরা চিন্তা করতে থাকে আর কি। তো আপনারাও যে সাবজেক্ট দিয়ে পড়াবেন, একটু বাউন্ডারি পুশ করা, একটু অন দ্য ভার্জ অফ আপনার খুব এক্সট্রাঅর্ডিনারি, যেটা ওরা হা করে শুনতে চায়, তারপর আস্তে আস্তে দেখবেন যে ওটার ক্ষেত্রে ওদের ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্সিটিস, নুয়ান্সেসগুলো বোঝে আর কি। এরপরে এইটা হচ্ছে আমার যে গবেষণাটা, আমার গবেষণার 6টা ফাইন্ডিংস আর কি। আমি আমার যেই কলিগ ইউনিভার্সিটি অফ রাজাইনে, আমি আমার কলিগদিকে ইন্টারভিউ করে জিজ্ঞাসা করেছিলাম যে হোয়াট মেক্স টিচিং ইফেক্টিভ।
তখন তাদের যেই অ্যান্সারে দেয়ার আর 6 আইটেমস। একটা আইটেম ছিল হচ্ছে ক্লাসরুমটা সাপোর্টিভ থাকা লাগবে। যখন সাপোর্টিভ বলছে তখন আপনার নাম হচ্ছে মেহেজার মেহরা মেহ মেহনাজ মেহনাজ যেটা বলেছেন যে ওনার টিচার ঢাকা ইউনিভার্সিটির শি ওয়াজ মানে ওনার সাথে সেই কানেকশনটা থাকার কারণে রিলেশনশিপ থাকার কারণে শি ফেল যে আমি মেথডটা শিখেছি। তো সাপোর্টিভ এনভায়রনমেন্টের এখানকার কি ওয়ার্ড আমি আপনাদেরকে এই শব্দটা বলেই শেষ করি, বিলঙ্গিং। মানে কি ওয়ার্ড হচ্ছে বিলঙ্গিং, যে আমি ক্লাসে এসে আমি মিসফিট ফিল করি নাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ক্লাসে একটা টিচার আমাকে বুলি করতো ইচ্ছা মতো, মানে অ্যাবনর্মালি, আই ডোন্ট নো ওয়াই শি পিক মি। তা আমি ক্লাসে দেখাচ্ছে, তার ক্লাসে যাওয়ার আগে আমার জ্বর উঠতো, এরকম অবস্থা। মানে ক্লাসে যাওয়ার আগে আমি হচ্ছে কত এক্সকিউজ খুঁজতাম যে কীভাবে এই ক্লাসটা না যাওয়া যায়। কোনো কারণে শরীরটা খারাপ, কোনো কারণে আমার ঘুম হয় নাই, আই উইল ফাইন্ড এভরি এক্সকিউজ টু টু অ্যাভয়েড হার ক্লাস। তো এটা ভয়াবহ অবস্থা আপনার একজন স্টুডেন্টদের জন্য। আমার এখন, আমি ছোটোবেলায় আই অলসো স্টাডিড ইন মাদ্রাসা, আই মেমোরাইজ কোরআন হাফেজ হিসাবে। সো আমি যখন মাদ্রাসায় পড়তাম টিচাররা পিটাইতো ইচ্ছা মতন। তো এখনও পর্যন্ত আমি একটা ইউনিভার্সিটি প্রফেসর, ওয়েন আই টক টু এনি হেফস টিচার আই ডোন্ট ফিল ফুললি মি। এই যে সেন্স অফ ভয়াবহতা তৈরি করছে আমার মাঝে, অ্যাবনর্মাল। তো বিলঙ্গিংটা হয় না। তো সেন্স অফ বিলঙ্গিং হচ্ছে যে আমি এখানে যে আই ফিল আই এম অ্যাট হোম, সিম্পলি ইউ ফিল ইউ আর অ্যাট হোম। এই টিচারদের সামনে ইউ ফিল ইউ আর অ্যাট হোম। আপনি হচ্ছে এই ক্লাসে ইউ ফিল অ্যাট হোম। আমি যেরকম আমার টিচারের কাছে হাওয়ার্ড জেহের অথবা আপনার যে টিচার অথবা আপনার যে টিচার, ইউ ফেল্ট অ্যাট হোম। মেহনাজ যেরকম উইথ মিস ঢাকা ইউনিভার্সিটি ফেল্ট অ্যাট হোম। তো এই ফিলিং অ্যাট হোম, এটাকে আমরা ইংরেজিতে বলি বিলঙ্গিং। বিলঙ্গিংয়ের উপরে মাই টিচার্স, দেয়ার আর মেনি স্টাডিজ ইন দ্য ওয়ার্ল্ড। ধরুন একটা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রী এবং একজন ছাত্রী ভালো করবে কি করবে না, তার একাডেমিক পারফরমেন্স ভালো হবে কি হবে না, এগুলোর উপরে অসংখ্য গবেষণা আছে। এটার মেজর ফ্যাক্টর ইজ নট যে ওই টিচারটা কত কোয়ালিফাইড, ইজ নট যে এই ক্লাসে আপনি কত পরিমাণ লেকচার দিচ্ছেন, কত পরিমাণ রিসোর্স দিচ্ছেন, ইজ নট যে আপনার এই ক্লাসরুমটা পুরো এসি এবং পাওয়ার পয়েন্ট আছে কিনা। দ্য মেইন ফ্যাক্টর হচ্ছে, আমি একটু নিতে পারি একটা, জি আমি হচ্ছে একটু কফি এডিকশন আছে, এটা প্রবলেম আর কি। তো এই জায়গাটায় মেইন ফ্যাক্টরস টুয়ার্ডস এই যে স্টুডেন্টদের যেই এই সাবজেক্টে ভালো করবে কি করবে না ইজ বিলঙ্গিং। একটু মনে রাখেন, মানে আপনি কত অ্যাবনর্মাল টিচার ইট ডাজন্ট ম্যাটার, আপনি কত ভালো টিচার ইট ডাজন্ট ম্যাটার, আপনি কত ভালো ক্লাসটা নিচ্ছেন ইট ডাজন্ট ম্যাটার। মানে দ্য কি ফর স্টুডেন্ট সাকসেস, কি ফ্যাক্টর ফর স্টুডেন্ট সাকসেস ইজ বিলঙ্গিং। এগুলোর উপরে ক্যানাডাতে আমাদের মানে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট ফান্ডেড রিসার্চ হয়েছে যে যারা ইন্ডিজিনাস স্টুডেন্ট তারা ভালো করছে না কেন, যারা আমার মতো মানে সাউথ এশিয়ান ব্রাউন স্টুডেন্ট তারা ভালো করছে না কেন, যারা মাইনরিটি তারা ভালো করছে না কেন, অ্যাক্রস দ্য প্রভিন্স সেম ফাইন্ডিং। ইট ডাজন্ট ম্যাটার তোমার টিচার কতটা হাই প্রোফাইল প্রফেসর, ইট ডাজন্ট ম্যাটার তোমার যে ক্লাসরুমটা কত হাইলি ইকুইপড। দ্য কি আমি অ্যাজ এ টিচার অথবা অ্যাজ এ ইউনিভার্সিটি অ্যাডমিন, আমরা এই স্টুডেন্টের জন্য একটা সেন্স অফ বিলঙ্গিং তৈরি করতে পেরেছে কিনা। একটা মেয়ে ক্লাসে আসছে ফর হোয়াট এভার রিজন শি ওয়্যার নেকাব, সে ক্লাসে এসে কমফর্ট ফিল করছে না। অথবা একজন আসছে, সে হচ্ছে হাফ ড্রেস পরে আসছে, স্লিভলেস ড্রেস পরে আসছে, তাকে সে কমফর্ট ফিল করছে না। একটা ছেলে আসছে, সে হচ্ছে নন মুসলিম, ক্লাসে কমফর্ট ফিল করছে না। উই অ্যাজ এ টিচার ফেইল দেম। এই জায়গাটায় সেন্স অফ বিলঙ্গিং মিনস দ্যাট টিচার ক্রিয়েটেড দ্য এনভায়রনমেন্ট যেখানে এই স্টুডেন্টটা ফিল করে আই এম অ্যাট হোম। তো এইটা হচ্ছে সাপোর্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্টের মেইন অ্যাসেন্স ছিল। আমার যে আমি মোট 30 জনের মতো ইন্টারভিউ নিয়েছি এখানে, সবার অ্যাক্রস দি ফাইন্ডিংস, দ্য কি টু ক্লাসরুম সাপোর্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট হচ্ছে বিলঙ্গিং। সেকেন্ড আইটেম ছিল হচ্ছে ক্রিয়েটিভ ইন দ্য ক্লাসরুম। তো ক্লাসরুমে আমরা অনেক সময় পাওয়ার পয়েন্ট থাকে, এইটা দিয়েই সবসময় চালাই দিই। আমি যেরকম একটা সেমিস্টারে আই টুক আ চ্যালেঞ্জ, আমি কোনো পাওয়ার পয়েন্ট ছাড়া ক্লাস নেবো আর কি। এটা কিন্তু হার্ডার। আপনি পাওয়ার পয়েন্ট আপনি ওইখানে ওইখানে ফ্লিপ চার্ট এরকম করে, এটার ক্ষেত্রে প্ল্যানিং কিন্তু ওয়ে হার্ডার। তো ওইটা আপনি চ্যালেঞ্জ ইউরসেলফ যে আমি আরও ক্রিয়েটিভ কীভাবে হতে পারি। আমি স্টুডেন্টদেরকে নিয়ে যখন একটু, আপনার এখানে তো সুন্দর এই যে বট গাছ আছে, বট গাছের নিচে ওখানে যেয়ে বসান কিছুক্ষণ, যদি ছোটো ক্লাস থাকে আর কি। আর যদি বড় ক্লাস থাকে অনেক সময় হবে না, আপনি এদেরকে নিয়ে আপনি হিস্ট্রি পড়াচ্ছেন, আপনি তাদেরকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটির একটা হিস্টোরিক্যাল জায়গায় নিয়ে ওখানে যে ক্লাসটা নেন, জাদুঘরের সামনে নিয়ে যান। তো এরকম যত ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে আসা যায়। আমি একটা সেমিস্টারে স্টুডেন্টদেরকে নিয়ে আমি যে ক্লাসটা পড়াতাম ওইখানে মূলত একটা টপিক ছিল আপনার সেক্স অফেন্ডার, যারা হাই রিস্ক সেক্স অফেন্ডার, এদের উপর রিহেবিলিটেশন। তা আমি এই স্টুডেন্টদেরকে নিয়ে একটা রিহেবিলিটেশন সেন্টারে চলে গেছি। ওখানে যে ওরা এরকম 10 জন সেক্স অফেন্ডারের সামনে, ওরা সবাই ওদের হচ্ছে হাতে ওই ট্র্যাকার আছে, ইলেকট্রনিক ট্র্যাকার, ওরা যেখানে যায় ধরতে পারে, ট্র্যাকারটা পায়ে থাকে হাতে থাকে, ওগুলো দেখছে।
মানে অস্বাভাবিক রকম ওরা এনজয় করেছে এটা। তো আপনি একটু চিন্তা করলে যেই টপিকে আপনি পড়েন না কেন, ম্যাথমেটিক্স হোক, ফিজিক্স হোক, সোশ্যাল ওয়ার্ক হোক, সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলোতে এগুলো অনেক সময় ইজি হয় টু অ্যাডপ্ট ক্রিয়েটিভ মেথডস। সায়েন্সের সাবজেক্টগুলো অনেক সময় চ্যালেঞ্জিং হয়। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, ইফ ইউ থিঙ্ক ডিপলি, স্ট্যাটিস্টিক্স থেকে হাউ ডু আই ব্রিং এই ক্রিয়েটিভ থিঙ্কিং, তো এটা আসলে হয় কি আপনার ওই স্টুডেন্টদের ক্ষেত্রে মাল্টি ডাইমেনশনটা চলে আসে। প্লেফুলনেসটা হচ্ছে এখন ক্লাসে অনেক সময় আছে খুব গম্ভীর, এত পরিমাণ গম্ভীর থাকে যে স্টুডেন্টরা তো আসলে শিখতে পারে না। আমি যে মাদ্রাসায় পড়েছি, টিচারটা এত কখনো হাসতে গেলে আই ডোন্ট রিমেম্বার যে হি নেভার মানে স্মাইল, মানে এমন গ্রাম্পি প্রফেসর টিচার যে সবসময় বেথ আর হচ্ছে গ্রাম্পি ফেস, মানে হরেবল এক্সপিরিয়েন্স। মানে আমি এখন হচ্ছে আই এম ক্লোজ টু 50s, আমি স্টিল মানে ইন টার্মস অফ ট্রমা ইজ জেনুইন ট্রমা যে এই জায়গাটায়। তো এই জায়গাটায় আপনি প্লেফুলনেস কীভাবে একটু লাইটনেস নিয়ে আসেন ক্লাসের ভিতরে। আপনি দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক টিচাররা আছে তারা জোকস বলতে পারে, মানে তারা মানে তারা নিজের এতটা আত্মসম্মান বোধ সম্পর্ক। আপনি দেখেন দালাই লামার বক্তব্য শুনেন, দেখবেন সে 10 মিনিটে একটা জোক বলতেছে। আপনি ডেজমন্ড টুটুর বক্তব্য শুনেন, 5 মিনিট একটা জোক বলতেছে। এগুলো অনেক সময় আউট অফ পাবলিক স্পিকিং, যে আরে আমার তো চুল স্টপ টাক হয়ে গেছে পড়তে পড়তে কথার কথা। তো ওইটার ক্ষেত্রে ইউ ব্রিং সাম লাইটনেস টু দ্য টেবল, ইউ ব্রিং সাম মানে কাইন্ড অফ ইজি ভাইব টু দ্য টেবল। তো ওইটা অনেক সময় এটা একটা আস্তে আস্তে পড়াতে আপনার জন্য ওইটা ইজি হয়ে যায় আর কি। তো ওই অনেক সময় প্লেফুলনেসটা স্টুডেন্টদের জন্য ক্লাসরুমে হেল্প করে আর কি। তো আমি আমার ক্ষেত্রে প্লেফুলনেসের একটা মানে বেসিক এক্সাম্পল যেটা রাখি, সেটা হচ্ছে যে ক্লাসের ভিতরে খাবারটা চলে আসা, ক্লাসের ভিতরে স্টুডেন্টরা মাঝে মাঝে বোর্ড গেম খেলে, ওখানে ওই কর্নারে একটা গেম খেলছে, ওখানে এরকম বিভিন্ন ধরনের গেম থাকে মূলত নিজেদের বন্ডিংয়ের জন্য। ওগুলো অনেক সময় হেল্প করে। আপনাদের ক্ষেত্রে যতটুকু পসিবল হয়, অনেক সময় বড় ক্লাসে এটা আরও চ্যালেঞ্জিং হয়, ছোটো ক্লাসে সহজ হয়। রিলেশনশিপ বিল্ডিং, টিচারদের ক্ষেত্রে আপনার স্টুডেন্টদের সাথে রিলেশনশিপটা মানে ফান্ডামেন্টাল। আপনার এখন পর্যন্ত যারাই আপনাদের ফেভারিট টিচারদের কথা বলেছেন, একটা কি হচ্ছে তার সাথে আপনাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল। আমি এখনও পর্যন্ত হাওয়ার্ড জেহের, তার সাথে আমার এখনও সেই অনেক আগে তার কাছে 2009 সালে আমি তার কাছে পড়েছি, এখনও আমি তার খোঁজখবর নেই, সে আমার খোঁজখবর নেয়। আমি আমেরিকাতে গেলে তার বাসায় যাই। এই যে ব্যক্তিগত সম্পর্কটা, আপনাদের যে টিচারটা আছে যেই গ্রামে অথবা যেই শহরে, আপনাদের একটা ইউ ফিল যে আমি বাড়িতে গেলাম টিচারের জন্য একটা গিফট নিয়ে যাই, এটা এক্সট্রাঅর্ডিনারি। কিন্তু এই অন অফ দ্য ইম্প্যাক্ট অফ কলোনাইজেশন, যেটা আমি একটু পরে ডিকলোনাইজ টিচিং নিয়ে বলবো, যে স্টুডেন্ট টিচার রিলেশনশিপটা ফুললি কলোনিয়াল হয়ে গেছে। এ আমার সার্ভেন্ট, আই অ্যাম দি মাস্টার, আই অ্যাম দি কলোনিয়াল মাস্টার। এই কারণে এই যে আমাদের মানে কাউকে স্যার বলা, এইখান থেকে এটা শুরু হয়েছে। তাকে স্যার বলতে হবে, তাকে হচ্ছে আমি যদি মানে আসার পরে দাঁড়াতে হবে, তাকে যদি আমার মানে অনারেবল বিশেষ স্যার এগুলো না বলি, প্রফেসর না বলি, এইটা করে এত পরিমাণ ডিসরাপশনটা হয়েছে। এটা ফুললি কলোনিয়াল ইম্প্যাক্ট। আপনি যদি 200 বছর আগে অথবা আপনাদের ব্যক্তিগত জীবনে যে টিচারদের কথা মনে করেন, এই টিচাররা যে আপনাদের কাছে এত কাছে আসছে এমন না যে তাকে আপনি দেখলে ভয় পাবেন স্যার এই কারণে কিন্তু আপনি ইম্প্যাক্ট করে নাই। কিন্তু প্রফেসর জার্নালিজম ডিপার্টমেন্টের যেই টিচারের কথা বললো, শি ওয়াজ ক্লোজ টু হার, শি ফেল্ট ওয়ে কমফোর্টেবল এগুলোর ক্ষেত্রে, শেয়ারিংয়ের ক্ষেত্রে। তো এই রিলেশনশিপের জায়গাটা একটা বড় ধরনের ডিসরাপশন হয়ে গেছে, যে হেলদি রিলেশনশিপটা নাই। যে একজন স্টুডেন্ট টিচার রিলেশনশিপের ক্ষেত্রে যে একটা কাইন্ড অফ আপনার সব ক্ষেত্রেই ছিল কলোনিয়াল টাইমের আগে। আপনার এখানে ইস্টার্ন ওয়ার্ল্ড ভিউজে একজন টিচার, সে হচ্ছে তার সাথে স্টুডেন্টদের সম্পর্ক এক্সট্রাঅর্ডিনারি ছিল। মানে অনেক সময় আপনারা জানেন একজন বড় স্কলার আছে, তার নাম হচ্ছে ইমাম গাজালি, উনি একজন 12th সেঞ্চুরি একজন স্কলার। হি ইজ অ্যান স্কলার অন টিচিং অ্যাজ ওয়েল। হি হ্যাজ এ বুক অন কল বুক অফ নলেজ। যারা নলেজ সিকার স্টুডেন্টস অ্যান্ড যারা হচ্ছে প্রফেসর্স লাইক ইউ অ্যান্ড মি, হি ওয়াজ দি কাইন্ড অফ এখনকার অক্সফোর্ড ইউনিভার্সিটির যারা টপ প্রফেসর তাদেরকে বলা হয় কাইন্ড অফ অক্সফোর্ড ডন, মানে তারা নোবেল প্রাইজ পাওয়ার সম্পন্ন টিচার। এই ভদ্রলোক 12th সেঞ্চুরির অন অফ দি, আপনি বলতেন দি টপ স্কলার অফ দ্য ওয়ার্ল্ড ছিল সে, অক্সফোর্ড ডনের মতো। ওখানকার সময় সবচেয়ে বড় ইউনিভার্সিটি ছিল হচ্ছে নিজামিয়া, এটা হচ্ছে বাগদাদের, দি নাম্বার 1 ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড ওই সময়টাতে। ওইটা সে বেস্ট টিচার এবং ওইটা সে ভাইস চ্যান্সেলর টাইপের ছিল আর কি। সে স্পষ্ট করে বলতেছে যে টিচার যারা তাদের মানে নলেজ সিকিংয়ের ক্ষেত্রে আমরা যদি এই কন্টেনারটা যদি ইগো সম্পন্ন থাকে, এই কন্টেনারে যদি এরকম হয় যে আমার নিজেকেই জাহির করতে হবে এবং আমি দেখি আমার স্টুডেন্টদেরকে এরকম দূরত্ব, তাহলে তো দেখা যাচ্ছে আপনি হতে পারবেন না। অসংখ্য গবেষণা আছে যেখানে এই স্টুডেন্ট টিচার রিলেশনশিপের ক্ষেত্রে এই জায়গাটায় যদি আমরা কাজ না করি তাহলে স্টুডেন্টদের উপর ইম্প্যাক্টটা ভালো পড়বে না। লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে আমার স্টাডির ক্ষেত্রে ওই অ্যাভেলেবল, এটা তো অনেকেই বলেছেন টিচার আসলে অ্যাভেলেবল কিনা, এক্সট্রা টাইম দিচ্ছে কিনা। সেলফ কেয়ারটা, এটা আমি টিচারদেরকে বলি আর কি। আমাদের অনেকে স্টুডেন্টরাই আছে যারা স্টুডেন্টরা আপনাকে বুলি করবে,
আই হ্যাভ এক্সপিরিয়েন্স মেনি টাইমস যে স্টুডেন্ট আপনাকে পিক করছে। আমার এক ক্লাসে আমি তো হচ্ছে ইউনিভার্সিটি, দিস ইজ মাই 6th ইয়ার, আই গট টেনিউরড লাস্ট ইয়ার, যে আমি এখন আমার কোনো ভয় নেই যে আমার চাকরি কেউ খেয়ে ফেলবে, এই টাইপের না। আই ক্যান বি ফুললি, দেখা যাচ্ছে যে ক্রেজি কারেজাস, যে ইউনিভার্সিটিতে মানে আমাদের তো অনেক সময় বিভিন্ন সময় প্রোটেস্ট হয়, প্যালেস্টাইনিয়ান ইস্যুজ, তারপরে হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন ইস্যুজে, উই আর ভেরি ভোকাল এগুলোর ক্ষেত্রে। একজন স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে সে দেখছে আমি হচ্ছে আমি হোয়াইট না, এগুলোর ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে ক্লাসের ভিতরে উলটপালট কথাবার্তা বলা শুরু করে। তারপরে আমি বুঝতে পারি যে এগুলোর তো এরকম কোনো সময় হয়, তখন আমার ভিতরে যেটা হয় যে সেলফ ডাউট তৈরি হয়। আমি ইউনিভার্সিটির বেস্ট টিচার, অ্যাওয়ার্ড পাওয়া টিচার, আমি হচ্ছে টিচিং ফিডব্যাকের ভিতরে আমি অনেক ভালো কথাবার্তা শুনি, এই একজন স্টুডেন্টের কারণে আমি নিজেকে ডাউট করা শুরু করে দিই, সারি মানে আমি নট গুড ইনাফ, আই এম নট ডুইং ইনাফ ফর হিম, এইরকম সেলফ ডাউট তৈরি করে ফেলে। কিন্তু এটা ভয়াবহ। আপনি ফিডব্যাকে ধরুন আপনাকে দিয়েছে 10 জনের ভিতরে 9 জন আপনাকে ভালো ফিডব্যাক দিয়েছে, একজন আপনাকে নেগেটিভ কমেন্ট করছে, ওইটাই আপনি পিক করছেন, পিক করে আপনি বলতেছেন যে আরে আই এম নট গুড ইনাফ, আই ডিডন্ট ডু। এই যে সেলফ জাজমেন্ট, সেলফ ডাউট ইজ ডেঞ্জারাস। তো এই ক্ষেত্রে সেলফ কেয়ার, যেটা সেলফ কেয়ারের ক্ষেত্রে যে জিনিসটা, এটা হচ্ছে আপনি নিজেকে গ্রাউন্ড করবেন। আপনি নিজেকে বলবেন যে এই যে স্টুডেন্টটা এই যে পার্টিকুলার ওয়েতে আমাকে দেখছে, ইট ইজ হিজ প্রবলেম, ইটস নট মাই প্রবলেম, ইট ইজ অল অ্যাবাউট হিম, ইটস নট অ্যাবাউট মি। আপনাকে যে স্টুডেন্টটা আপনাকে বুলিং করছে অথবা আপনাকে কোনো কারণে ক্লাসে ঝামেলা করছে, আই নো ওয়ান টিচার অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, উনি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, ওনাকে একজন স্টুডেন্ট বিকজ আইডিওলজিক্যালি পলিটিক্যালি হি ওয়াজ ফ্রম ডিফারেন্ট পলিটিক্যাল গ্রুপস, ইচ্ছা মতো বুলিং করতো একজন স্টুডেন্ট। মানে একটা পর্যায়ে এই টিচারটা এরকম হয়েছে, হি ওয়াজ থিঙ্কিং টু রিজাইন ফ্রম ইউনিভার্সিটি। ট্রমাটা এরকম হয়েছে যে হি ওয়াজ থিঙ্কিং যে আমি এর চেয়ে ভাই টিউশনি করাবো, আমি ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সে পড়াবো না। বুঝতে পারতেছেন কী পরিমাণ ভুলি করছে স্টুডেন্টটা। তো এই কারণে সেলফ কেয়ারটা যেটা লাগবে, যে ইউ হ্যাভ টু গ্রাউন্ড ইউর সেলফ, যে আই এম গুড ইনাফ, আই এম আ ফুললি সিজন প্রফেসর। এক্ষেত্রে আমাদের ফিমেল টিচারদেরকে এক্ষেত্রে অনেক সময় দেয়ার আর অলসো আদার ইস্যুস। ফিমেল টিচাররা আমার ইউনিভার্সিটিতে দে আর দ্য সোর্স অফ বুলিং ফ্রম স্টুডেন্টস ওয়ে মোর দেন মেল টিচার্স। এক্ষেত্রে তাদেরকে পিক করে ওয়ে মোর দেন ফর এক্সাম্পল মেল টিচার্স। সেক্ষেত্রে আপনার যে গ্রাউন্ডিংটা, সেলফ কেয়ারের ক্ষেত্রে গ্রাউন্ডিংটা যদি রেগুলার না থাকে, তাহলে আপনি অনেক সময় নিজেকে জাজ করে, এইটা এতটা ট্রমা লেভেলে হয় যে আপনার ক্লাসরুম আপনার জন্য ইউ ডোন্ট ফিল দ্যাট ইউ বিলং। ক্লাসে পড়াতে যাচ্ছেন কিন্তু ওই স্টুডেন্টরা দেখে আপনি, আমাদের ব্রেইনে, দিস ইজ মাই লাস্ট পয়েন্ট, আমাদের ব্রেইনে এই স্লাইডে আর কি, এরপরে আমি ওই ডিকলোনাইজিং এর কথা বলবো, দেন আই শুড বি ডান। আমাদের ব্রেইনটা ইউজুয়ালি থাকে হচ্ছে জেনারেলি এইরকম, দিস ইজ দ্য হাউ আওয়ার ব্রেইন স্টেজ ইন আ নর্মাল স্টেট। এই যে ব্রেইনের কপালের অংশটা, এটাকে আমরা বলি প্রি ফ্রন্টাল কর্টেক্স, কপালের এইটা। আর আমাদের চোখের মাঝখানে একটা অংশ, এটাকে আমরা বলি অ্যামিগডালা। তো যখনই আমি আর আপনি বিলঙ্গিং ফিল করি, যে আই এম অ্যাট ইজ, আই এম অ্যাট হোম, তখন আমাদের ব্রেনটা এরকম নর্মাল স্টেজে থাকে। ইউ ক্যান থিঙ্ক, এই যে থিঙ্কিং পার্ট এখানে, আবার আমার কম্প্যাশনেট পার্টটা ওইখানে, কেয়ারিং পার্টটা ওইখানে। আমি যখন কাউকে আমাকে ভালোবাসে, আই ফিল দ্যাট আই অ্যাম লাভড, আই ফিল দ্যাট আমাকে কেয়ার করছে, এই যে ফিলিংটা এখান থেকে আসে। আর যখনই আমি ডিসকানেক্ট, কোনো কারণে আমি ভয় পাচ্ছি, আমি বিলঙ্গিং ফিল করছি না, আমি থ্রেটেন ফিল করছি, আমি মনে করছি আমার একজন ভাইস চ্যান্সেলর ক্লাসরুমে ঢুকে গেছে, সে আমাকে এখন অ্যাসেসমেন্ট শুরু করছে, আমার একজন কলিগ ঢুকছে আমাকে সমালোচনা করার জন্য, ওই স্টুডেন্টটা ঢুকছে আমার কথা মনিটর করছে, তখন আপনার ব্রেনটা এরকম করে ডিসকানেক্ট হয়ে যায়। আপনার এইটা ডিসকানেক্ট হয়ে আপনার অ্যামিগডালা থেকে একটা স্ট্রেস হরমোন রিলিজ হয়, এটাকে বলা হয় কর্টিসল। ওই যখন স্ট্রেস হরমোন রিলিজ হয়, তখন আপনি ফাইট ফ্লাইট ফ্রোজ রেসপন্সে থাকেন, ফাইট ফ্লাইট ফ্রোজ। ওই পার্টিকুলার স্পেস ইজ নট গুড ফর আওয়ার কম্প্যাশনেট, কেয়ারিং এবং থিঙ্কিং পার্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং পার্ট। ওই সময়টাতে আপনি যখন কথা বলুন, আপনার হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে, আপনি হচ্ছে ফুললি থিঙ্কিং করতে পারছেন না, ওই পার্টিকুলার ওই যে সার্ভাইভাল মোড, ওইটা বিলঙ্গিং মোড না। ওই মোডে যখন আপনি বেশিক্ষণ থাকবেন, আপনার লিভারে সমস্যা হবে, কিডনিতে সমস্যা হবে। কারণ আপনার যদি বেশি পরিমাণ, এই জন্য অনেকে আছে যারা সবসময় এই সার্ভাইভাল মোডে থাকে, তাদের হেলথ কমপ্লিকেশন তৈরি হয়। ইট ইজ পিওরলি বিকজ ওনার ব্রেইনটা, আর যখনই আপনি ফিল করেন আই এম এট ইজ, আবার এই ব্রেইনস কাম ব্যাক টু নর্মাল স্টেট। তখন বলে এটা সিম্পল জিনিস, আই ফিল আই এম সেফ, দ্যাটস ইট, আই এম সেফ। যখনই আপনি ফিল করেন আই এম নট সেফ, তখনই এটা ডিসকানেক্ট করেন, কারণ আপনার বডির স্বার্থে, আপনার পেছনে বাঘ আসছে, আপনি তো দৌড় দিতে হবে। ওই যে দৌড়টা দিবেন, দৌড়টা দেওয়ার সময় আপনার যে এক্সট্রা পাওয়ার আসে কীভাবে, কারণ আপনার স্ট্রেস হরমোনটা যখন রিলিজ হয়, দেন ইউ গেট এক্সট্রা পাওয়ার টু রান। এটা আমাদের ফিজিওলজিক্যাল রেসপন্স, এটা আল্লাহ প্রদত্ত আপনার সার্ভাইভাল রেসপন্স। কিন্তু আপনি অ্যাজ এ টিচার যখন আপনাকে ওইটাই করতে হয়, তখন তো ইটস নট গুড ফর ইউ। তো ওই জায়গাটায়
সেলফ কেয়ারটা আপনাকে ইট উইল ব্রিং ব্যাক টু ইউ। তো সেলফ কেয়ারের ক্ষেত্রে আমাদের অনেকের অনেক ধরনের ট্রিক আছে। আমার সিম্পল ট্রিক হচ্ছে যে আমার জন্য কফি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যদি আমার ক্লাসে দেখা যাচ্ছে যে আমি বললাম তো কফি ইজ মাই মেডিসিন, তা আমি দেখা যাচ্ছে যে কোনো কারণে সকালবেলা দেখতেছি যে এখানে একটা ঝামেলাযুক্ত, আমি কফি খেয়ে গ্রাউন্ডেড হয়ে তারপরে যাই ক্লাসে। অথবা কোনো কারণে আপনার হঠাৎ করে মনে হয়েছে আপনি পকেটের ভিতরে, আমি আপনাকে দেখাই আর কি, আপনার পকেটে ছোটো একটা আতর রাখবেন, আতর অ্যারোমা থেরাপি। হ্যাঁ, তো আমার কাছে এটা বেশি বড় হয়ে গেছে, ছোট একটা আপনাকে দেখাই আর কি। এটা হচ্ছে আমার মানে এইটা আমার ফেভারিট মানে অ্যারোমা, একটা স্পেসিফিক ঘ্রাণ। তো এই ঘ্রাণটা হচ্ছে আমার ফেভারিট, মানে আমি যখনই থ্রেটেন ফিল করি, আমি যদি স্মেল করি ইট কামস মি ডাউন। তো আপনার একটা ফেভারিট অ্যারোমা থেরাপি থাকবে নিশ্চয়ই, যেটা ঘ্রাণটা নিলে, কারণ অ্যারোমা থেরাপি জাস্ট ছোটো একটা আতর, আপনি যে স্মেল করবেন, ইট টেক্স 10 সেকেন্ডস। আপনার কেউ থ্রেটেন ফিল করতেছেন, এটা হতে পারে আপনার পকেটে একটা তসবি আছে, হ্যাঁ, আপনি ধরে দেখা যাচ্ছে যে কোনো একটা চুপচাপ একটা কিছু বলবেন, হ্যাঁ, ধরেন আপনি ইস্তেগফার করেন, অথবা আপনি যে কোনো কিছু এই বিষয়ে আপনি, অথবা হতে পারে যে অনেকের ক্ষেত্রে আপনি জাস্ট 1 গ্লাস পানি গিলবেন, জাস্ট 1 গ্লাস, অথবা হতে পারে যে আপনি জাস্ট একটু বসে আছেন, দাঁড়াবেন, লাস্ট যে কিছুই নেই আপনার সামনে, জাস্ট 3টা ব্রিথ, 3 ব্রিথস, ইট উইল টেক লেস দেন 10 সেকেন্ডস। এটা করাটা এই জন্য জরুরি, তখন আপনার ব্রেনটা এইরকম থেকে আস্তে আস্তে এরকম হয়ে আসবে। ইট উইল কাম ইউর ব্রেন ডাউন, জাস্ট 10 সেকেন্ডস। এইটা করলে হবে কি, তখন আমি ক্লাসের ভিতরে আপনাকে একটা ছেলে দাঁড়ায়া আপনাকে ঝামেলা করলো, আপনি দেন 10 সেকেন্ড টাইম সময়, ইউ ডোন্ট হ্যাভ টু রিপ্লাই নাও, টেক 10 সেকেন্ডস। আপনি বসে আছেন, আপনি দাঁড়ায় দেখা যাচ্ছে যে একটু আপনি স্মেলটা একটু করলেন, কোনো সমস্যা নেই, হু কেয়ার্স, আমার গ্রাউন্ডিংটা ইম্পর্টেন্ট। আমি যদি এই সার্ভাইভাল মোডে দাঁড়ায় থাকি, আই উইল হার্ট মাই সেলফ, আমি নিজেকে ক্ষতি করব। দেয়ার আর মেনি স্টাডিজ যে যারা আপনার পিটিএসডিতে আক্রান্ত হয়, মানে পিটিএসডির জন্য আপনাকে যুদ্ধে যাইতে হবে না। আমার একজন ক্লাসমেট, আমি যেখানে পিএইচডি করেছি, ওয়ান অফ মাই ক্লাসমেটস, ওর হচ্ছে হি ওয়াজ দি হাইয়েস্ট পাবলিশিং স্টুডেন্ট। ও যখন পিএইচডি স্টুডেন্ট, ওর পিয়ার রিভিউর জার্নাল ছিল 29টা, আমার প্রফেসর চেয়েও বেশি। অ্যাবনর্মালি ব্রিলিয়ান্ট, অ্যাবনর্মালি ব্রিলিয়ান্ট, এতটা ব্রিলিয়ান্ট যে আমি বলছি ওয়াই ইউ আর ডুইং পিএইচডি হিয়ার। তো এখানে তুমি তো হচ্ছে ভাই আরও আগে পিএইচডি শেষ করার কথা। ও যখন 3rd ইয়ারে ওর পিটিএসডিতে আক্রান্ত হয়েছে, আরে সে হঠাৎ করে ক্লাসে নেই, হি ইজ সাফারিং ফর, কোনো যুদ্ধ টুদ্ধ যায় না, কিন্তু কী হয়েছে ওর বাসায় ওর মায়ের সাথে একটা, ওর বাবা মার সাথে একটা রিলেশনশিপের গ্যাঞ্জাম আছে। যখন আপনার স্মল ট্রমা, ইউ হ্যাড ওয়ান ট্রমা, ওইটা আপনি কোনো কারণে হিলিং হয় না, অ্যানাদার ট্রমা, ওটা হিলিং হয় না, অ্যানাদার ট্রমা, ইট মাল্টিপল ট্রমা কমপ্লিকেটস দ্যাট ক্যান রেজাল্ট ইন্টু পিটিএসডি। ইউ ডোন্ট হ্যাভ টু গো টু ওয়ার জোন। পিটিএসডির যে সিমটমস, আমি দুঃস্বপ্ন দেখছি, আমি বারবার দেখা যাচ্ছে থ্রেটেন ফিল করছি, আমি দেখা যাচ্ছে যে রাতের বেলা ঘুমাতে পারছি না, এগুলা যে কোনো সিমটম যেগুলো, এগুলো ইউ অ্যান্ড আই ক্যান সাফার। তো ছোটো ছোটো আপনার একজন স্টুডেন্ট আপনাকে বুলিং করছে, আপনার প্রফেসর আপনাকে বুলিং করছে, আপনার ভাইস চ্যান্সেলর আপনাকে বুলিং করছে, এগুলো যদি আপনি নিজেকে যদি সেলফ কেয়ার না করে আপনি যদি হিল না হন, ইটস 100% অন ইউ। এবং হিলিংয়ের ক্ষেত্রে আমরা যারা, আমি এগুলোর ক্ষেত্রে আই স্টাডি একদম দাগে আসামি যারা, একটা ছেলে, এই ছেলেটা আপনার যখন 9 বছর বয়স, 9 ইয়ার্স ওল্ড, তখন সে হচ্ছে আপনার, আপনি কে নাম শুনেছেন? ক্লু ক্লাক্স ক্ল্যান, এটা একটা রাইট উইং এক্সট্রিমিস্ট গ্রুপ, যারা আপনার এত এক্সট্রিম যে ওরা হচ্ছে সাদা চামড়াদের আধিপত্য নিয়ে কাজ করে আর কি। ক্যানাডাতে এটার হেডকোয়ার্টার ছিল আলবার্টা। তো এখানে ক্যানাডাতে আপনার এই 1900-এর সময় নিউজ পেপারে হেডলাইন থাকতো, তোমরা যদি কেউ ইন্ডিজিনিয়াস একটা হেড দাও $5 পাবা, এই টাইপের এরা উগ্র আর কি। তো এর ফ্যামিলি ছিল ওই কে। তার বাবা তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতো, এই ছেলেটাকে বাবা তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতো। এরপরে দেখা যাচ্ছে যে বাই দ্য টাইম ওর বয়স 12, ওর মা বাসা থেকে পালায় গেছে। ওর বয়স যখন 15, ও বাসা থেকে পালায় ভ্যাঙ্কুভারের একটা হোমলেসদের ওখানে, ওই জাস্ট রাস্তায় হোমলেস হিসাবে ওখানে যে ড্রাগস ঢুকে পড়ে। এরপরে 17 বছর বয়সে এমন পরিমাণ সে কোকেন সেবন করছে, সে হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলতেছে, আরে তুমি তো 17 বছর বয়স, কিন্তু ওর লিভারটা 70 বছর হয়ে গেছে, লিভারটা এতটা ড্যামেজ হয়েছে, ওর লিভারটা হচ্ছে 70 ইয়ার্স ওল্ড লিভার। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে জেলে যাওয়ার পরে বড় ধরনের ড্রাগস স্মাগলার হয়, অসংখ্য বছর জেলে থাকে। জেলের ভিতরে আপনার ক্যানাডার নাম্বার 1 গ্যাং গ্রুপ হচ্ছে বাইকার গ্যাং, এরা আপনার ওয়ান অফ দ্য ফিউরোশাস গ্যাং ইন ক্যানাডা। ওই বাইকার গ্যাংয়ে সে ইনভলভ হয়, ইচ্ছা মতো ড্রাগ ডিলিং সব করতে থাকে জেলের ভিতরে। জেল থেকে বের হওয়ার পরে যখন 30-35 বছর বয়স, তখন সে জেল থেকে বের হওয়ার পরে হঠাৎ করে, দেয়ার আর লং স্টোরি আর কি, এই লোকটা মানে সাম অ্যাক্ট অফ কাইন্ডনেস, যে একজন ভদ্রলোক অথবা একজন মানুষ তাকে একটা কাজ করেছে, কোনো ধরনের তার কাছ থেকে বেনিফিটেড নেয় নাই। ধরেন ওর জীবনে কেউ আনকন্ডিশনালি এক ভালোবাসা, এটা সে পায় নাই। যেই ওকে ভালোবাসছে ওকে অ্যাবিউজ করছে, যে ওকে একটা বার্গার দিছে ওকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে, যে ওকে একটা কুকিজ একটা চকলেট দিছে সে তাকে ড্রাগসে কাজে লাগাইছে। ওর জীবনে কখনোই আনকন্ডিশনাল লাভ সেটা পায় নাই।
ওর বয়স যখন 35 থেকে 36 তখন ও যখন হাসপাতালে আবার একটা হার্ট অ্যাটাকে হাসপাতালে একজন নার্স ওর জন্য প্রতিদিন একটা আপেল, একটা অরেঞ্জ আর একটা ব্যানানা নিয়ে আসতো ওর হচ্ছে যে রুমে থাকতো। ও ভাবছে যে এই নার্স মনে হয় ওকে অ্যাবিউজ করবে, এই কারণে সে মনে হয় প্রতিদিন আপেল অরেঞ্জ ব্যানানা দিচ্ছে। ও একদিন ঘুম থেকে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তখন এই ছেলেটা বলল, ওই নার্সটা বললো না তুমি আই জাস্ট ওয়ান্ট দ্যাট, তুমি এটা খাও। সে নার্সকেও আর কোনোদিন দেখেও নাই, যে প্রতিদিন যে দিয়ে যেত আর কি। এইটা হচ্ছে ওর লাইফে ফার্স্ট অ্যাক্ট অফ কাইন্ডনেস, যে ওর জীবন আনকন্ডিশনাল। এরকম 2-3টা ওর একটা বই লিখছে। ওর বয়স যখন 40-50-এর দিকে, তখন ও ব্রিটিশ কলম্বিয়ার গভর্নমেন্টের একটা কারেজাস টু কাম ব্যাক অ্যাওয়ার্ড পায়। ও কমিউনিটিতে একটা বড় ধরনের কাজ শুরু করে। ওর সাথে আমরা একটা প্ল্যাটফর্ম করি, যারা জেল থেকে বের হয় অথবা যারা বুলিং করে তাদেরকে নিয়ে এন্টি বুলিং ক্যাম্পেইন। ওকে আমি বিভিন্ন স্কুলে নিয়ে যেতাম, যে যারা বুলিং করলে কি ইম্প্যাক্ট পড়ে, এইরকম ফ্যামিলি ভ্যালুস কি ইম্পর্টেন্ট। ওর নাম হচ্ছে জিম ম্যান্ডেলিন। তো ওর ব্রেন ফুললি হিল করছে। কিন্তু আমাদের ব্রেন এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাসিটি, এটা হচ্ছে একটা মিরাকল অফ গড। আওয়ার ব্রেন ইজ ম্যাজিক্যাল। দেয়ার ইজ নাথিং, আপনার জীবনে যত ট্রমা হোক না কেন, ইউর লাইফ ইজ ফুললি ম্যাসড আপ, বাট ইউ স্টিল ক্যান বাউন্স ব্যাক। এটাকে আমরা বলি রিজিলিয়েন্সি। রিজিলিয়েন্সের ডেফিনেশন হচ্ছে দ্য ক্যাপাসিটি টু বাউন্স ব্যাক। দ্য ক্যাপাসিটি টু বাউন্স ব্যাক, এটা হচ্ছে রিজিলিয়েন্সি। আমি আমার লাইফে এত পরিমাণ ভয়াবহ ক্রিমিনাল দেখেছি, তারা একদম ভালো মানুষ হয়ে কমিউনিটিতে কন্ট্রিবিউট করতেছে। আর একটা ইনমেট যে 3টা লাইফ সেন্টেন্সের আসামি, একটা মানুষকে জেলের ভিতরে মারছে সে। ক্যানাডাতে একটা জেল আছে, এটা বলে সুপার ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন। ওখানে একদম সবচেয়ে ভয়ঙ্কর আসামিরা থাকে। ওখান থেকে এখন সে হচ্ছে একটা কমিউনিটির শেফ। লম্বা ইতিহাস আর কি, ওকে আমি ক্লাসে নিয়ে আসি। এরকম আমি যেটা বলার উদ্দেশ্য সেলফ কেয়ারটা, যে আমরা আমাদের জীবনে যেই পরিমাণ ট্রমা আসুক না কেন, ইট ডাজন্ট মিন উই ক্যানট হিল। উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু হিল। We have seen in all disciplines, psychology, neuroscience, mental health, in all disciplines, there is no addiction, illness, trauma that cannot be healed. এটা একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার। কিন্তু এটার ক্ষেত্রে আপনাকে কেয়ারফুলি অ্যাটেনশন দিতে হবে। আর যদি না দেই, আমার ক্লাসমেটরা যেরকম পিটিএসডি রাখলেন, আপনিও কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর, আপনি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কিন্তু ইউ ক্যান সাফার ফ্রম পিটিএসডি। আপনি একজন দেশের প্রাইম মিনিস্টার, ইউ ক্যান সাফার ফ্রম পিটিএসডি। তো এই জায়গাটায় আমাকে অনেক সময় টিচার এটা খেয়াল রাখে না আর কি। তা আমি একটু লাস্ট একটা স্লাইডে গিয়ে দেন আই উইল ফিনিশ ইট। ডিকলোনাইজ টিচিং, এইটা একটু বলে আমি শেষ করি আর কি। তো আমরা যারা এই যে কলোনিয়াল মাইন্ডসেট, যে আমি একজন টিচার, আমি আমার টিচার হিসাবে দেখা যাচ্ছে যে আই অ্যাম দি সুপার বস, এই জায়গাটা আমাদেরকে একটু উই হ্যাভ টু ফুললি রিওয়ার আওয়ার ব্রেইন। এইটা আমি খুব ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, আই ওয়েন্ট টু একটা ক্লাস নিতে সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, টিচারদের যেই পরিমাণ হায়ারার্কি অ্যাবনর্মাল। তো এইটা তো আসলে হেল্পফুল না। আপনি যখন একজন স্টুডেন্টের সাথে এরকম সার্ভেন্ট মাস্টার রিলেশনশিপ থাকে, ইট ডাজন্ট হেল্প। আপনি নিজেই চিন্তা করেন যে আপনার যে ফেভারিট টিচার, তার সাথে যদি আপনি এই দূরত্ব তাহলে আপনাকে সে ইনফ্লুয়েন্স করতে পারতো না। তো আপনার ফেভারিট টিচার, যে কারণে আপনি রিয়েলি ইন্সপায়ার্ড ইউ, বিকজ দ্যাট ক্লোজনেস, দ্যাট কানেকশন। হায়ারার্কি ডাজন্ট অ্যালাউ দ্যাট কানেকশন। আপনার এই কলোনিয়াল মাইন্ডসেট ডাজন্ট অ্যালাউ দ্যাট। তো এইটার ক্ষেত্রে আমি একটা অনেক ধরনের গবেষণা আছে। গত 200 বছরের যে ব্রিটিশ কলোনাইজেশন, এবং ব্রিটিশরা দে ওয়ার ভেরি সাকসেসফুল ইন টার্মস অফ কিপিং দ্য স্ট্রাকচার অফ দ্য সিস্টেম। এডুকেশনের ক্ষেত্রে ডিকলোনিয়াল মেথড, এই জায়গাটায় আমাদের প্রি কলোনিয়াল এডুকেশন সিস্টেম কেমন ছিল, প্রি কলোনিয়াল ইউনিভার্সিটি এডুকেশন বেঙ্গলে কেমন ছিল। আমরা তো ভাই চাষা বসা ছিলাম না, আমরা তো ভাই এখানে আনসিভিলাইজ গ্রুপ ছিলাম না। বেঙ্গল ওয়াজ সো রিচ that Columbus actually wanted to come to this part of the world, but accidentally he went to North America. Then ওই ইন্ডিজিনাস পপুলেশনকে দেখে বললো রেড ইন্ডিয়ানস। এখনও পর্যন্ত যারা নেটিভ অথবা ইন্ডিজিনাস পপুলেশনস ইন ক্যানাডা, তাদের যেই রেগুলেশনের জন্য গভর্নমেন্টের যে অ্যাক্ট, ওই অ্যাক্টের নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাক্ট। ওই অ্যাক্টের নামই হচ্ছে ইন্ডিয়ান অ্যাক্ট, 1867 একটা অ্যাক্ট। কারণ কলম্বাস ফুললি মিসলেড। কেন এখানে আসতে চেয়েছিল? বিকজ হি এক্সপ্লিসিটলি নিউ এই পার্টিকুলার পার্ট, বেঙ্গল ওয়াজ দ্য মোস্ট রিসোর্সফুল। Bengalis, in terms of intellectuals, we had the most fertile intellectual groups in this part of the world. তো ওইটার ক্ষেত্রে প্রি কলোনিয়াল টিচিং মডেলটা কি, আই ডোন্ট নো। প্রি কলোনিয়াল প্যাডাগজিটা কি, প্রি কলোনিয়াল এখানকার যে ইউনিভার্সিটি সিস্টেমটা কি, ওগুলাকে যদি আমরা রিভাইভ করতে পারি, রেস্টোর করতে পারি, অথবা কিছুটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, দেন ইট উইল গিভ আস সাম গ্রাউন্ডেডনেস এই জায়গাটায়। কারণ আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটিতে আপনারা যারা প্রফেসরস, এখন আমাদের ইউনিভার্সিটির একদম মেইন স্ট্রিম মডেল হচ্ছে ডিকলোনিয়াল টিচিং। স্টুডেন্টের সাথে আমরা এটাকে বলি লাস্ট স্লাইড আর কি, দেন লার্নার, যে আমি অ্যাজ এ প্রফেসর আই সি মাই স্টুডেন্ট অ্যাজ এ লার্নার।
আমি ওকে মনে করি না যে আসলে ও হচ্ছে আন্ডা বাচ্চা, আমি ওকে মনে করি আই এম ইন দ্য সেম জার্নি উইথ ইউ, উই আর কোর্স শেয়ারিং। আমি তোমার সাথে এই মডেলটা তো ইজ ভেরি ডিফারেন্ট দেন আমি বলছি মাই ওয়ে অর হাইওয়ে, একদম আমি যেটা বলছি ওইটা কপি পেস্ট করতে হবে, আর নয় তুমি নাম্বার পাবা না। ওই মাইন্ডসেট থেকে একটু বের হতে হবে। এরপরে আপনার কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচটা, যে আপনি যে পড়াচ্ছেন এখানে রিজন বেসড ওয়ার্ল্ড ভিউ, যেটা যে আমরা শুধুমাত্র, আপনি পাওলো ফারারিটা যদি পড়েন দেখবেন যে এই যে র্যাশনাল মাইন্ডসেট, আমার শুধুমাত্র সায়েন্টিফিক মেথোডোলজি, পিয়ার রিভিউড জার্নাল, এটা ছাড়া কোনো কিছু নলেজ নাই, এটা একদম কলোনিয়াল মাইন্ডসেট। আপনার ডিকলোনিয়াল মাইন্ডসেট হচ্ছে ধরুন আপনার স্টোরিজ অথবা আমাদের লোকগাথা, আমাদের গল্প, এগুলাকে নিয়ে আসা, কন্টেম্পলেটিভ প্র্যাকটিস, অনেক সময় ক্লাসের ভিতরে পোয়েট্রি থেকে শুরু করে কিছু নন রিজন বেসড প্ল্যাটফর্মকেও নিয়ে আসা, এগুলোর ক্ষেত্রে এখন কিন্তু গ্লোবালি প্র্যাকটিস। একটা বড় গ্রুপ আছে, আপনারা একটু গুগল করতে পারেন, কন্টেম্পলেটিভ প্র্যাকটিসেস ইন এডুকেশন, এটা বস্টন বেসড একটা গ্রুপ। এটা হচ্ছে আপনার যারা ইউনিভার্সিটির প্রফেসর তাদের মধ্যে এটা নিয়ে আসা, যে হাউ ডু উই গো বিয়ন্ড এই রিজন বেসড লার্নিং। এই রিজন বেসড হচ্ছে বইয়ে পাবলিশ, এটা হচ্ছে একমাত্র সায়েন্টিফিক মডালিটি। এটা হচ্ছে আপনার, দিস ইজ নট দ্য, আপনি অল গ্রুপস এক্সেপ্ট এই ইউরোসেন্ট্রিক গ্রুপ অথবা কলোনিয়াল গ্রুপ, তাদের নলেজ প্যারাডাইমটা ওরাল ছিল। ইসলামিক ক্ষেত্রে বলেন, আপনার দেখা যাচ্ছে ইন্ডিজিনাস ট্রেডিশনসে যান, দে হ্যাভ এ ভেরি রিচ হেরিটেজ উইথ ওরাল ট্রেডিশন, ওরাল লজ, ওরাল হিস্ট্রি, এন্টায়ার ওরাল ন্যারেটিভস, এগুলাকে নিয়ে আসা, কিছু আর্টিস্টিক ম্যাথোলজিকে নিয়ে আসা। তো এইগুলার ক্ষেত্রে আমরা যেটাকে বলি যে ইমোশনাল, অবশ্যই মানে ইমোশন, সোল, বডি, মাইন্ড অ্যান্ড সোল, ফুল কম্প্রিহেন্সিভটা নিয়ে আসা। শুধু যদি রিজন বেস থাকেন তাহলে কিন্তু আপনি ফুললি এই কলোনিয়াল নলেজ প্যারাডাইমের ভিতরে আবদ্ধ হচ্ছেন। আর ডিকলোনিয়াল মডেল হচ্ছে আপনি রিজনের বাইরেও যাওয়া। এক্ষেত্রে হাউ ডু ইউ ব্রিং সাম ইমোশনস ইনটু ক্লাস, হাউ ডু ইউ ব্রিং সাম সোল টু দ্য ক্লাস। তো বডি, মাইন্ড অ্যান্ড সোলের ফুল কম্বিনেশনটা নিয়ে আসা। লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে যে হিউমিলিটি, এইটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যে স্কলারটার নাম বললাম ইমাম গাজালি, এবং উনি হচ্ছে 12th সেঞ্চুরির অন দ্য লেজেন্ডারি স্কলার, এবং উনি হচ্ছে আমরা যারা ইউনিভার্সিটির প্রফেসর্স আমাদের জন্য রিয়েল আপনি বলতে পারেন সাইকোলজিস্ট। মানে হি ডায়াগনোসড আওয়ার psychological issues as a professors very well in 12th century. Why? Because he himself was the victim. He was the big kind of Oxford University সবচেয়ে ফেমাস প্রফেসর, যেরকম তার ইগোটা ভয়াবহ না, যে আমাকে মানে আমি যে পথ দিয়ে হাঁটবো এই পথ দিয়ে আরেকজন হাঁটতে পারবে না। অক্সফোর্ডে কিন্তু এই রুলসটা আছে, মানে ওদের কিছু কিছু কলেজে আপনার ঘাসের উপর দিয়ে যারা শুধু প্রফেসর হাঁটতে পারবে, স্টুডেন্ট হাঁটতে পারবে না। কিছু কিছু ক্যাম্পাসে এরকম ফুললি কলোনিয়াল, মানে এখনও তারা ওইটা ধরে রাখছে আর কি। কেমব্রিজে আমার ওয়াইফ কেমব্রিজে, ওখানে আমি ও পড়ার কারণে আমার সুযোগ হয়েছে যাওয়ার। তো ওখানেও কিছু কিছু কলেজ আছে যে ওই ঘাসগুলোর উপর দিয়ে শুধুমাত্র কেমব্রিজ ফেলো টিচাররা হাঁটতে পারবে, স্টুডেন্টরা হাঁটতে পারবে না। সো অদ্ভুত সিস্টেম। তো এই কলোনিয়াল মাইন্ডসেট তো আসলে ওরা কিছুটা ধরে রাখছে, কিছু জাস্ট ওই করার জন্য, দেখানোর জন্য, কিন্তু আমরা একদম রিয়েলি ধরে রাখছি আর কি এই জায়গাটায়। তো এইখানে হিউমিলিটিটা ইজ দ্য মেডিসিন টু ডিসমেন্টাল দ্যাট অ্যাজ এ প্রফেসর ইউ আর সো ইনসিগনিফিক্যান্ট, ওয়েন ইউ ডাই ইউ আর নাথিং, ইউ আর জাস্ট আ ডাস্ট। তো ওই জায়গাটায় হাউ ডু ইউ হ্যাভ দিস স্পেসিফিক ট্রেনিং অন ইউর সোল, এই মেডিসিন ফর ইউর সোল। ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর হোয়াট এভার ফেথ you belong. This very egotistic, vicious soul is dangerous for everybody. You are a source of, আমার এখানে একটা স্লাইড ছিল, আমার গবেষণার একটা অংশ ছিল হার্মফুল কোয়ালিটিস অফ এ টিচার, হার্মফুল। তো আমার টিচার, আমার কলিগরা তারা বলছে যে এইগুলা খুবই ডেঞ্জারাস। একটা হচ্ছে ইগো, মানে একটা টিচারের যে ইগো যে কত ভয়াবহ হতে পারে, এইটা ছিল নাম্বার ওয়ান। যে আমি একটু তার সাথে দ্বিমত পোষণ করলাম, সে খেপে উঠলো। আমি দেখা যায় তাকে কোয়েশ্চেন করলাম, কোয়েশ্চেন করতে পারতো হাই ইন্টেলেক্ট। একটা স্টুডেন্ট আপনাকে কোয়েশ্চেন করতে পারতেছে, ওর ইন্টেলেক্ট কিন্তু হায়ার দেন অ্যাভারেজ ইন্টেলেক্ট, আপনি ওইটাকে অ্যাপ্রিসিয়েট না করে আপনি ইনসিকিউরিটি ফিল করতেছেন। মানে আপনি কতটা আপনার আত্মাটা পছন্দ হয়েছে, আপনি কোনটা হায়ার ইন্টেলেক্ট ওটা বুঝতেছেন না আর কি। কোয়েশ্চেনটাকে আপনি থ্রেটেন ফিল করতেছেন। ইউ ডোন্ট ফিল দ্যাট দিস ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি গিফট দ্যাট দিস স্টুডেন্ট ইজ ইন মাই ক্লাস, মানে দিস ইজ অ্যান অ্যামেজিং দ্যাট হি ইজ লাভিং মাই ক্লাস, এবং সে অ্যাটেনশন দিচ্ছে ওইটা। তো এই জন্য আত্মাটার এমন ধরনের পচন এবং কলোনিয়াল স্পট আমাদের পড়েছে এই জায়গাটায়, এটার একটা মেজর রিশাফল লাগবে, মেজর রিশাফল। ইট ডাজন্ট ম্যাটার আপনি ওয়েদার ইউ লাইক ইমাম গাজালি, নো ওয়ারিজ, দেয়ার আর সো মেনি contemplative scholars who are even not non-Muslims, Muslims at all. Follow their worldviews. Paulo Freire is another one. A major Freirean scholar, deeply left-leaning scholar. They are the same problem. যে এই জায়গাটা যদি আমরা না কাজ করতে পারি, then you cannot change the education system. And sorry, I have said so many things in my summary. 3 things hopefully, 3টা বলে আমি শেষ করি। সামারি একটা হচ্ছে যে
টিচিংটা একটা আর্ট, এটাকে একটা আর্ট হিসাবে নিয়ে যে এটার মানে যদি আমি একজন দেখা যাচ্ছে যে শেষের জীবনে আমি একজন প্রফেসর এমিরিটাস হয়ে গেছি, এরপর আই উইল টেক টিচিং সিরিয়াসলি, এটাকে ফর গ্রান্টেড নেবেন না। আর একটা হচ্ছে যে টিচার যারা হয় তাদের তো 3টা টাইপোলজি বললাম, 9 to 5 জব, আর একটা হচ্ছে যে আপনার টিচিংটাকে অ্যাজ এ লিবারেশন টুল, অথবা আপনি টিচিংটাকে একটা সেক্রেট রেসপন্সিবিলিটি হিসেবে, মানে ইউ আর লাইক এ প্রফেট, আপনার সামনে আপনার ডিসেবল আছে ওই টাইপের। তো টিচিংটাকে ওইভাবে নিলে আপনি ইউ উইল এনজয় টিচিং, আপনি আসলেই পছন্দ হবে আপনার। আর লাস্ট পয়েন্ট হচ্ছে হিউমিলিটি। আমরা যারা অ্যাজ এ প্রফেসর যারা আছে, আমরা যদি ইফ উই ক্যান ব্রিং হিউমিলিটি ইন প্র্যাকটিস, তাহলে দেখবেন যে আপনার বাসায় ইউ আর বেটার ওয়াইফ, ইউ আর বেটার হাজব্যান্ড, ইউ আর বেটার, এই জায়গাটায় কিন্তু অটোমেটিকলি আপনি বাসায় দেখবেন যে আই ক্যানট গিভ ইউ অ্যাজ এ, যারা এখানে প্রফেসর আমাদের ব্রাদার্স এবং বয়েজরা যারা আছেন, মানে অ্যাজ এ হাজব্যান্ডস আপনি যদি হাম্বল থাকেন, আপনার বাসায় আপনি হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। বাসায় গেলেন, দেখলেন যে কোনো খাবারটা রেডি, আপনি বলছেন আই উইল হেল্প টু মেক ফুড। আপনি বাসায় গেলেন, কোনো কারণে দেখলেন যে ফ্রিজের কোনো একটা জায়গায় ঝামেলা আছে, আপনি ইউ আর দেয়ার টু সার্ভ। আপনি বাসায় গেলেন, কোনো কারণে দেখবেন যে নিচে ময়লা জমে গেছে, ইউ আর দ্যাট। এই যে হিউমিলিটি অ্যাজ এ হাজব্যান্ড, এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি। আপনি সেম থিং অ্যাজ এ হিউম্যান বিং। তো এই হিউমিলিটি, এই পার্টিকুলার বেনিফিশিয়ারি, নট অনলি ইউর স্টুডেন্টস, people around you, your spouse, your children, your siblings, and your relatives, they will be also beneficiary. And Bangladesh will be beneficiary. Thank you very much. That's all I have to say.